মিডিয়াতে যদি একটা ভালো মানুষ দেখাইতে বলেন আমারে, তাহলে তার নাম মোশাররফ করিম। আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক মিলন হবে কতদিনে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ প্রচারিত হবে এই নাটকটি। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই ধারাবাহিক নাটকটি লিখেছেন আহমেদ শাহাবুদ্দিন, আর অভিনয় করেছেন এক ঝাঁক প্রিয় অভিনয়শিল্পী, আর তাদেরই একজন মুকুল সিরাজ। নতুন ধারাবাহিকের প্রধান খল চরিত্রে, যার দুর্দান্ত অভিনয় আমরা দেখতে পাবো। নাটক দেখার আগে নাটকের নেপথ্যের গল্পগুলো শুনে নিতে চাই, আর সেজন্য বিনোদন সারাদিনের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি গুণী অভিনেতা মুকুল সিরাজকে। চলুন দর্শক কথা বলি তার সাথে। কেমন আছেন? একদম দারুণ। আপনাকে তো বহুমুখী চরিত্রে আমরা দেখেছি, কখনো ইতিবাচক কখনো নেতিবাচক। যেহেতু ধারাবাহিকের প্রসঙ্গ নিয়ে আমাদের কথা হচ্ছে, মিলন হবে কতদিনে আপনাকে আমরা বোধহয় ভিলেন চরিত্রে দেখব, খল চরিত্রে। সো আপনি পার্সোনালি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে বেশি কমফোর্টেবল? আমি আসলে যে কোনের চরিত্রই করতে কমফোর্টেবল ফিল করি, সেটা যদি নিজে ধারণ করতে পারি। এখন ধরেন যদি এই যেই মিলন হবে কতদিন, আমি যে ক্যারেক্টারটি করছি, আমার বয়সের চাইতে আরো 10 বছর যোগ করে কাজটা করতে হচ্ছে, যেটা একটা চ্যালেঞ্জ তো অবশ্যই চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি আমার মনে হয় উতরে যেতে পেরেছি। প্রথম কারণ হচ্ছে ডিরেক্টরের কারণে, দ্বিতীয় কারণ হচ্ছে আহমেদ শাহাবুদ্দিন সাহেবের লেখার সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, তার লেখার প্যাটার্নটা আমি এখন মোটামুটি বুঝতে পারি। তৃতীয় হচ্ছে আমার যে কোয়ার্টিস্ট যারা আছেন সবাই দুর্দান্ত, আমার চাইতে সবাই হচ্ছে ভালো অভিনেতা, যার জন্য আমার জন্য সেটা প্লাস পয়েন্ট যে সবাই আমাকে এত সাপোর্ট করেছে যে কাজটা করতে আমার জন্য অনেক সহজ। আমরা চরিত্রটা নিয়ে যদি একটু বিস্তারিত জানতে চাই, কি বলবেন? চরিত্রটা একজন বাবার, এই বাবাটার দুইটা চরিত্র, দুই রকম মুখ। তার একটি সন্তান আছে, সেই সন্তানটা স্পেশাল চাইল্ড, মেয়ে। এমনিতে সে তো একটা খারাপ লোক, গ্রামের, ওর জমি দখল করছে, ওকে মেরে ফেলছে, ফোন করছে, এরকম ক্যারেক্টার। এটা একটা বাজে ক্যারেক্টার। কিন্তু এই লোকটাই যখন তার মেয়ের কাছে আসে, তখন তার চরিত্র হচ্ছে পৃথিবী একদিকে, আমার মেয়ে একদিকে। আবার ওই সময় যদি মেয়ে যদি তখন বলে যে না বাবা এটা কিন্তু লাগবে, যেভাবে হোক সে সেটা করবে। এই মানে একদম বিপরীত ধর্মী দুটা চরিত্র হচ্ছে একটা ক্যারেক্টারের মধ্যে, যেটা করার জন্য আমার জন্য একটু টাফ ছিল। এই জন্য দোদুল ভাইকে একদম স্পেশালি থ্যাঙ্ক দিচ্ছে, কারণ উনি হাতে ধরে জিনিসটাকে একদম পার্ট করে দিয়েছে যে এইটা তুই এইরকম, আর তুই যখন মেয়ের কাছে তুই এইরকম। তো গোলাম সোহরাব দোদুল কিন্তু বাংলাদেশের অন্যতম গুণী একজন নাট্য পরিচালক, তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল এই ধারাবাহিকে? অবশ্যই ভালো। আমি তো ওনার সঙ্গে কাজ অনেক আগে করেছিলাম, মাঝে একটা দীর্ঘ গ্যাপ ছিল, এখন আবার নতুন করে কাজটা শুরু করেছি। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি এই না সিরিয়ালে কিন্তু আসলে এই চরিত্রটির জন্য প্রথমে আমি সিলেক্ট হইনি। আমি প্রথমে সিলেক্ট হয়েছিলাম এই নাটকে আরেকটি ক্যারেক্টার আছে গামছা মামুন, আচ্ছা, সেটি করার জন্য। মোটামুটি 5 থেকে 6 দিন আগে আমি প্রথম আমাকে দোদুল ভাই বলে যে আচ্ছা তুই কি হারেস তালুকদার ক্যারেক্টারটা পড়ছিস? তা আমার আবার এটা আমার প্র্যাকটিস যে অনেকে আছেন যে যার যার ক্যারেক্টারটাই পড়ে, আমার আবার এই প্রবলেম আছে যে আমি সবার ক্যারেক্টার পড়ি। এটা বোধহয় থিয়েটার থেকে আসছে, রাইট? এটা আমি একদম টোটাল এটাই পড়ে নিই। তো আমি বলছি হ্যাঁ পড়ছি তো। ওইটা কেমন? আমি বলছি কেমন মানে ওইটা দুর্দান্ত ক্যারেক্টার। তো উনি বলছে যদি এই ক্যারেক্টারটা কারে সিলেক্ট করলে ভালো হয়? তা আমি বলছি প্রথম কথা হচ্ছে যে আমার প্রিয় অভিনেতা হচ্ছে হুমায়ুন ফরিদি। আমি একদম প্রথমেই বলছি যদি ফরিদি স্যার থাকতো তাহলে অবশ্যই বলতাম ফরিদি স্যার। এখন যেহেতু উনি নাই, ফজলুর রহমান বাবু হচ্ছে এটার জন্য একদম পারফেক্ট কাজ। তো উনি বলছে যে আচ্ছা তাই না, তুই করলে কেমন হবে? বলছে আমি এই ক্যারেক্টার জীবনেও আমি পারবো না, এত বড় ক্যারেক্টার ক্যারি করার মতো অভিজ্ঞতা আমার ঝুলিতে। এবং মিলন হবে কতদিনে অভিনয় করেছিলেন সদ্য প্রয়াত গুণী আর একজন অভিনেতা অলিউল হক রুমি। ওনার সাথে কোনো বিশেষ মেমোরি কি মনে পড়ছে ঠিক এই মুহূর্তে? মানুষ তো ভালো হয়, সব মানুষই ভালো, কিছু মানুষ একটু বেশি ভালো হয় না। রুমি ভাই ওইরকম। বুঝতে পারছি। আমরা আবারও ধারাবাহিকের প্রসঙ্গে আসি। আপনি তো বিভিন্ন ধরনের ধারাবাহিকে, তারপর প্যাকেজ নাটকে অভিনয় করেছেন। ওই জায়গা থেকে যদি জানতে চাই মিলন হবে কতদিনে, এই ধারাবাহিকটা কতটা স্পেশাল এবং দর্শকরা এটাকে কিভাবে নেবেন বলে আপনি মনে করছেন? আমরা তো আসলে গল্প খুঁজি এখন, কিন্তু যেই জিনিসটার অভাব আমাদের মিডিয়াতে খুব। এই নাটকটা মানুষ এই জন্য দেখবে, এই গল্পটা মানুষ কখনো দেখেনি, কখনোই দেখেনি। একদম আমি এই
মানে 90% শিওর যে এই গল্পটা কখন মানুষ দেখেনি। পার্সোনাল লাইফে আপনি তো ভীষণ ব্যস্ততম একজন অভিনেতা, আপনি বিজ্ঞাপনে মডেল হয়েছেন, আপনি ওটিটিতে কাজ করছেন, পাশাপাশি অনেকগুলো ধারাবাহিক নাটকেও আপনাকে আমরা দেখতে পাই। এত কিছুর মধ্যে আসলে সময় কিভাবে বের করেছেন এই ধারাবাহিকের জন্য? অ্যাক্টিং এর পাশাপাশি আমি ছোট্ট একটা বিজনেসও করি, তো আমাকে সবকিছুই মেনটেন করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাক্টিংটা তো আসলে ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা, যেভাবেই হোক সেটা সময় বের করে নিতে হয়। মিলন হবে কতদিন নিয়ে তো আমরা আলাপ করছি, এবার একটু অন্য ধারাবাহিক নিয়ে আলাপ করতে চাই। সাম্প্রতিক সময়ে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বকুলপুর সিজন 2, এবং সেটাও তার 700তম পর্ব পূরণ করেছে। সেখানে বাঁকা সরকার নামের একটা ইন্টারেস্টিং চরিত্রে আপনাকে আমরা দেখতে পারি। আপনার কাছে কি মনে হয় চরিত্রটা কতটা এনজয়েবল আপনার কাছে এখন পর্যন্ত, এবং দর্শকরাও এটাকে কিভাবে আপন করে নিচ্ছেন? এই ক্ষেত্রে মাছরাঙার একটা গল্প আমি আরেকবার বলি। মাছরাঙায় আমার একটা সিরিয়াল গিয়েছিল, সেই নাটকটার নাম ছিল 7 সওদাগর। সেখানে আমি বিশু চোরা নামে একটি ক্যারেক্টার করেছিলাম, 3 সিন করতে গিয়েছিলাম আমি সেই সিরিয়ালটায়, কিন্তু শেষ পর্যন্ত পুরো 104 পর্ব আমি করেছি। তো ওই নাটকের পরে ওই নাটকের সময় আমি প্রথম ক্যারেক্টারের নাম ধরে লোকজন আমাকে ডেকেছিল যে আপনি বিশু চোরা না, এইভাবে। তারপরে মাসুদ চেনের একটা নাটক ছিল লং মার্চ, সেখানে আমার নাম ছিল সিরাজ, ওই নামে ডেকেছিল। এরপরে বকুলপুর নাটকটাতে আমার হয়েছে যে বাঁকা সরকার নামে ডাকে। মানে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এটা সবার জন্যই, সব শিল্পীর জন্যই পাওয়া। আপনাকে আমরা চান বিরিয়ানি নাটকেও দেখেছি, মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছিল, এবং সেটাও কিন্তু সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। একটু যদি জানতে চাই যে মাছরাঙা টেলিভিশন আপনার কাছে কতটা প্রিয় এবং কতটা বিশেষ? অলওয়েজ প্রিয়, কারণ হচ্ছে ওই যে একটু আগে 7 সওদাগরের নাম বললাম, এটা হচ্ছে আমার ক্যারিয়ারের প্রথম দিকের নাটক, সৈয়দ আউলা সাহেবের ডিরেকশনে এবং মাসুম রেজার লেখা। তো ওই নাটকটা করতে যে আমি প্রথম বুঝতে পারি যে এই মানে সিরিয়াল কিভাবে করতে হয়। আওলাদ ভাই সম্পর্কে আপনাদের যদি যা ধারণা থাকে, উনি হচ্ছেন ভালো একজন অভিনেতাও। উনি অ্যাক্টিং করে দেখিয়ে দেওয়ার পরে আমার কান্নাকাটি শুরু হয়ে যেত যে ভাই আমি ওই অতটুকু অ্যাক্টিং পারবো না। তো যার জন্য ক্যারিয়ারের শুরুতে যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, একটা বড় জায়গা মাছরাঙা আমাকে দিয়েছিল। আপনি বিভিন্ন ধরনের নাটকে তো কাজ করেছেন, বিভিন্ন বয়সী ডিরেক্টরদের সাথেও কাজ করেছেন। আপনার কাছে কাদের সাথে কাজ করতে বেশি উপভোগ্য মনে হয়, এক্সপেরিয়েন্স ডিরেক্টর অর ইয়াং ব্লাড? বোথ। কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সটা এক ধরনের প্যাটার্নে কাজ করে, তাদের কাছ থেকে তো শেখার অনেক কিছু আছে। আর নতুনদের হচ্ছে আরও মজাটা হচ্ছে কি, ওরা প্রচুর মুভি দেখে, প্রচুর পড়াশোনা করে, ওরা এক্সপেরিমেন্টটা করে বারবার। ধরেন আমি একটা সিন করলো তার মতো করে আবার জিজ্ঞেস করি, মুকুল এই জিনিসটা হয়েছে না ভালো? হ্যাঁ ভালো হয়েছে। তখন ভাই আর কোনোভাবে নেওয়া যায়, সাজেশন নেওয়ার চেষ্টা করে সে। এইখানে আমি টেকনিক্যালি খুবই পুর, আমি কিছু বুঝি না, আমি কিন্তু লাইট বুঝি না, সাউন্ড বুঝি না, ক্যামেরা ঘুরে দিলে কোন দিকে লুক যায় আমি বুঝি না। আমার কাজটাই শুধু মানে করার চেষ্টা করি। যার জন্য হয় কি, নতুনদের সাথে কাজ করতে গেলে আমার ভালো লাগে। যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে তো কাজ শেখা যায়। মানে ওনারা যদি বলে যে মুকুল ভাই এইটুকু বলবেন, এর বাইরে বলবেন না, তার মানে ওইটুকুই বলতে হবে, কারণ তাদের মাথায় কাটিং পয়েন্ট আছে। নতুন ছেলে যারা, তাদের মাথায় আবার ওইটা নাই, তারা বলে মুকুল ভাই পুরোটা বলেন, তারপরে যতটুকু লাগে কেটে নেবে। এই পুনর্জন্মের মতো সফলতম ফিকশনে আপনাকে আমরা দেখেছি, এক্সপেরিয়েন্স কেমন ছিল? দারুণ। ভিকি জাহিদ তো আমার মনে হয় গল্প বলার ক্ষেত্রে জাদুঘরের মতো। ও অল্প সময়ের মধ্যে অনেক গল্প বলে ফেলতে পারে। হ্যাঁ, যার জন্য ওর সঙ্গে কাজ করার অদ্ভুত অভিজ্ঞতা আমার হয়েছে। আর সাথে নিশো ছিলেন, মেহজাবিন ছিলেন, ওরা ভালো অভিনেতা, ওদের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। আর ভিকি হচ্ছে দারুণ। আপনাকে আমরা একই সাথে কিন্তু ওটিটিতেও দুর্দান্তভাবে দাপিয়ে বেড়াতে দেখেছি। ভিকি জাহিদের রেড ড্রাম প্রজেক্টে আপনি ছিলেন, এবং ওয়েব সিরিজ ইন্টার্নশিপেও আপনাকে আমরা অভিনয় করতে দেখেছি। ওটিটি নিয়ে তো নানামুনির নানামত, আপনার কি মত? মানে এর অ্যাডভান্টেজগুলো কি আর ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? আমি মূলত হচ্ছি টেস্ট প্লেয়ার বলতে আমি ধারাবাহিক একদম। আমি একদম ওটিটি করতে চাই না তাও বলি না, আবার ওটিটির জন্য আমি অস্থিরও না। আচ্ছা, আমাকে একটা ওটিটি করতেই হবে। একটা ওটিটি করতে হলে আমাকে মিনিমাম 5 মাস ওয়েট করতে হবে। আমি না ওইটাতে মানে খুব বেশি না করতে চাই না, তা না, আমি করতে চাই। চার চাইতে সিরিয়ালে কাজ করতে আমি বেশি আগ্রহ বোধ করি। ধরেন মিলন হবে কতদিন, আমি যে ক্যারেক্টারটা করছি এটা যদি আমাকে ওটিটিতে করতে হতো, আমাকে মিনিমাম 1 বছর বসে থাকতে হতো।
ওই জায়গাটুকু তো যাওয়ার জন্য। ঠিক আছে, ওটিটির একটা নিজস্ব ধরন আছে আর কি, যে আপনাকে এটা করলে এই সময়টা আপনি আর অন্য কিছু করবেন না। বছরে একটা ওটিটি করলে আরেকটা ওটিটি করার মুকুল ভাই আপনি আগে করছিলেন না, আচ্ছা তাহলে এটা না করি আরেকটা করবো। ফ্রিকোয়েন্টলি আনতে চায় না। এবার স্পেশাল একটা মোমেন্টস নিয়ে কথা বলবো, আপনার জন্মদিন বিশেষ একটা তারিখে, সেটা হচ্ছে 7ই মার্চ। তবে 1971 সালে না, 1975 সালে, যে সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। কিন্তু তবুও 7 মার্চ তো আমাদের বাঙালির জীবনে সিগনিফিক্যান্ট একটা দিন। এই ব্যাপারটা আপনাকে কতটা আবেগ আপ্লুত করে যে 7 মার্চে আপনার জন্মদিন? এটা আমার জন্য অবশ্যই একটা বিশেষ ব্যাপার। এটা আমার 2টা মেয়ে আছে, ওই প্রায় দিনে এটাই হয় যে আব্বু যে 7ই মার্চ, আমার বড় মেয়ের জন্মদিন হচ্ছে 16 ডিসেম্বর। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আমিও বলছি যে আমার জন্মদিন কিন্তু স্পেশাল ডেতে হয়েছে। বড় মেয়ে বলে যে বাবা আমারটা 16 ডিসেম্বরে হয়েছে। মানে এই ব্যাপারটা আমাকে খুব, মানে আমি খুব প্রাউড ফিল করি যে 7ই মার্চ আমার জন্মদিন। মুন্সিগঞ্জের ছেলে আপনি, আপনার ছেলেবেলাটা কেমন ছিল? আমি মুন্সিগঞ্জের ছেলে, কিন্তু আমি একেবারেই 3 বছর বয়সে ঢাকা শহরে চলে এসেছি। তা গ্রামের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। এখনো গ্রামে গেলে মায়ের নামে সবাইকে বলতে হয় আমি গঙ্গার ছেলে, আমার মায়ের নাম গঙ্গা। নাম নিয়ে একটা কথা বোধহয় আপনাকে শুনতেই হয়, যে আমরা জানি যে আপনার মূল নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম, কিন্তু এই যে মুকুল সিরাজ হয়ে গেল কি করে, ঘটনাটা কি? সিরাজুল ইসলাম ডাক নাম হচ্ছে মুকুল। প্রথম যখন নাটক অন এয়ার যায় তখন স্ক্রিনে গেল সিরাজুল ইসলাম মুকুল। বাংলা ভিশনে এক ভদ্রলোক ছিলেন, আমার বন্ধু মানুষ শামীম সাহেব, উনি আমার একদিন ডেকে বললেন এত বড় নাম ভাল লাগে না, তোর নাম চেঞ্জ করে দেই। নাম চেঞ্জ করবি কেন? বলে যে দেখ আমি দেই, ভালো না লাগলে বলিস। প্রথম ওই বাংলা ভিশন স্ক্রিনের প্রথম আমার নাম চেঞ্জ হয়। ছোটবেলায় কি কখনো ভেবেছিলেন যে বড় হয়ে অভিনেতা হবেন? আমার ছোটবেলার শখ ছিল আমি পাইলট হব। হ্যাঁ, তো পরে আব্বাকে বলছি একদিন, আব্বাকে তো খুব ভয় পেতাম। আমি বলছি আব্বু আমি তো পাইলট হবো। বলছে ভেরি গুড। পরে 3 মাস পরে পরীক্ষার রেজাল্ট আসছে, অঙ্ক পেয়েছে 29। আব্বু বলছে বাবা তোমার দিয়ে পাইলট হবে না। বলছে ঠিক আছে আমি অ্যাডভোকেট হবো। তারপর আবার পরীক্ষার রেজাল্ট হচ্ছে, পাইছি আবার 29। আব্বা কানে ধরে দোকানে বসা দিচ্ছে যে বাবা তোমার দিয়ে হবে না, তুমি দোকানে বসো। কিন্তু ভেতরে এক ধরনের আক্ষেপ রয়ে গেছিল যে আমি এগুলো তো করবো, কোথায় গেলে সব করা যাবে। একমাত্র জায়গা এখানে, যে ধরেন একদিন আমি চোর হই, একদিন ডাকাত হই, একদিন সাধু হই। শখে একটা সময় অভিনয় করতেন, তারপরে তো কাইন্ড অফ পেশাদার অভিনয় শিল্পী হিসেবেই কাজ করা শুরু করলেন, সেটা কিভাবে? অভিনয়টা বাসায় আমার বড় ভাই অভিনেতা ছিলেন, মানে মঞ্চের। তারপর দীর্ঘ সময় আমিও মঞ্চে কাজ করেছি, এখনো করছি। শখে শখে অ্যাক্টিংটা তো আসলে নেশা। আমি একটা বড় এজেন্সিতে চাকরি করতাম, আমি জানি না ওই ভদ্রলোকের চোখে এখন ইন্টারভিউটা পড়বে কিনা। একটা বড় সেল কোম্পানি যেদিন ট্রান্সফার হবে, নাম চেঞ্জ হবে, সেটার আউটডোর ম্যানেজার ছিলাম আমি সেদিন সেই মিটিং ফেলে রেখে শুটিং করতে চলে গেছিলাম। এটা আমাকে এখনো ভাবায় ব্যাপারটা, যে আমি এটা কি করছিলাম, এত বড় দায়িত্ব নিয়ে তারপর আমি কিভাবে গেছিলাম। এটা কারণ হচ্ছে নেশা। নেশা থেকেই আমি অ্যাক্টিংটা শুরু করি, এখনো নেশা থেকেই কাজটা করি। আপনি তো নাট্যধারার সাথে যুক্ত ছিলেন, এখনো আছেন? না, এখন আমি থিয়েটার ফ্যাক্টরির সাথে জড়িত আছি। নাট্যধারায় আমি 19 বছর ছিলাম। 19 বছর ছিলেন। কালজয়ী সব নাটকে আমরা আপনাকে দেখেছি মঞ্চে দাপিয়ে বেড়াতে। থিয়েটার আপনাকে কতটা সমৃদ্ধ করেছে বলে আপনার মনে হয়? পুরোপুরি। আজকে যে আপনার সামনে বসে যে পায়ের উপরে পা তুলে বসে আছি, সেটা থিয়েটার আমাকে শিখিয়েছে। 1999 সালে প্রথম মঞ্চে অভিনয় করেছিলেন, কিন্তু তারপরে টেলিভিশনে আপনার অভিষেক হয় অনেক পরে। এটা কেন, এত দীর্ঘ সময়টা নেয় কেন? আমাদের সময় যারা থিয়েটার করেন বা করতেন, আমাদের কারো মাথায় কিন্তু মিডিয়াটা ছিল না, কখনোই ছিল না। আমরা থিয়েটারটাই ভালোবেসে করছি। করতে করতে একটা সময় মনে হয়েছে, যেমন আমাকে প্রথম যিনি ডেকেছিলেন তার নাম হচ্ছে রাকায়েত স্যার, গাজী রাকায়েত। উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। উনি আমাকে দেখেই অপছন্দ করলেন, বলে যে ও আপনি, আপনার নাম মুকুল? হ্যাঁ, আচ্ছা দেখি। সরি রাকায়েত ভাই, কথাটা বলছি। রাকায়েত খুবই অপছন্দ করলেন, করে আমাকে একটা স্ক্রিপ্ট বললেন, ক্যারেক্টার নাম আসমান। হ্যাঁ বলো, এই 3টা ক্যারেক্টার করো, 3টা সিন করো। প্রথম সিন করার পরে তো উনি একটু সহল হলেন, দ্বিতীয়টার পরে একটু, তৃতীয়টা করার পরে আচ্ছা তোমার সামনের মাসের ডেটের কি অবস্থা বলে তো। আমাকে পুরো সিরিয়ালটা পুরো টেনে নিলেন তিনি। আমি আসলে অ্যাক্টিংটা ওই যে বললাম ভালোবেসে করি, আমি ওইখান থেকে কাজগুলো করার চেষ্টা করি। এখন পর্যন্ত কতগুলো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন? 30টার মতো হয়ে গেছে। আচ্ছা, ওখানে কাজের এক্সপিরিয়েন্স কেমন? কারণ ওখানে খুবই হেক্টিক একটা প্রেশার থাকে, তারপর খুবই শর্ট টাইম অভিনয়ের সুযোগ পাওয়া যায়। এইটা আপনার কাছে কেমন লাগে? ওইখানে টাকাটা বেশি পাওয়া যায়, ওইটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি কেমন আছেন,
আমার হয়তো পুরো বিজ্ঞাপনে এটা ডায়লগ, আপনি কেমন আছেন, এই ডায়লগটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 65 বার দিই। তখন একটা সময় মনে হয় যে উফ আর কত, এই আর কি। কিন্তু শেষে যখন জিনিসটা আবার স্ক্রিনে দেখা যায় তখন আবার মনে হয় বিজ্ঞাপনের তো একটা দারুণ এফেক্ট আছে, ওইটা আমি খুব এনজয় করি। আপনার অভিনীত যদি প্রিয় নাটকগুলোর একটা তালিকা করতে বলি, 5টা নাটকের নাম বলুন। 13 বছরের ক্যারিয়ারে আমাকে যদি কেউ বলে একটা নাটক একটা সিন বলেন, সেটা হচ্ছে মাহফুজ আহমেদের একটি নাটক মাগো তোমার জন্য। সেই নাটকে আমার 7 মিনিটের একটা সিকোয়েন্স আছে, পুরো সিরিয়াল তো অনেক বড়, 7 মিনিটের একটা সিকোয়েন্স আছে। ওটা আজ পর্যন্ত দেখলে আমার মনে হয় যে যদি আমি অভিনয়টা বিন্দু মাত্র পেরে থাকি বা একটু করে থাকি, তাহলে সেই ওইটাতেই করতে পারছিলাম, আর কোথাও পারিনি। সাম্প্রতিক সময়ে আপনি মোশাররফ করিমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে যার পাশে দাঁড়ালে আমি বুঝি আমি কিছুই বুঝি না, এটা কেন লিখেছিলেন? মিডিয়াতে যদি একটা ভালো মানুষ দেখাইতে বলেন আমারে, তাহলে তার নাম মোশাররফ করিম। তো মোশাররফ ভাই হচ্ছে, আপনি তার সঙ্গে অভিনয় করবেন, যদি কোনো কারণে মোশাররফ ভাই বোঝেন যে আপনি কোনো কারণে একটু বুঝতে কষ্ট হচ্ছে, উনি অফ করে দেয়, আপনাকে আগে ধরবে বলে তুই এই জিনিসটা এইভাবে না করে এইভাবে কর। আপনি যদি 10-এ থেকে থাকেন, আপনাকে 60 পর্যন্ত তুলে নিয়ে তারপরে আপনার সঙ্গে রান করবে সে। আমাদের অনেক আর্টিস্ট আছে, তুই জাহান্নামে যা, আমারটা আমি করে যাচ্ছি। মোশাররফ করিম সেটা না। আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি যে মোশাররফ করিম হচ্ছে মিডিয়ার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো কো-আর্টিস্ট, এবং তার কাছে দাঁড়াইলে আমি আশা করি, আমি কিন্তু স্বপ্নে দেখি, আমি দোয়া করি যে তার সঙ্গে আমার প্রত্যেক দিন কাজ হোক। গত 29 মে ছিল মানে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং গুণী অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদী স্যারের জন্মদিন। তার প্রভাব আপনার জীবনে কতটা? পুরোপুরি। আমি এর আগে বোধহয় একবার বলছি যে ফরিদী স্যার হচ্ছে আমার দেখলেই মনে হয় যে একবার যদি অভিনয় করতে পারতাম, একবার যদি তার মতো করে একটা ডায়লগ দিতে পারতাম, জীবন সার্থক হইতো। হ্যাঁ, যেমন আমার প্রথম নাটক করার অভিনয় জাগে রেডিওর নাটক শুনে, আমি প্রচুর রেডিও নাটক শুনতাম, আমাদের সময় রেডিও নাটকটাই বেশি শুনতাম। তখন আপদ নামে একটি নাটক আমি শুনেছিলাম, ওইটার পর থেকে আমার নাটক দেখার আগ্রহ বাড়ে, টিভি নাটকের আগ্রহ বাড়ে ফরিদী স্যারের অ্যাক্টিং দেখে। আপনার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো। আর বহুদিন পরে এই যে মঞ্চ নাটক, সিনেমা, বিজ্ঞাপন, ধারাবাহিক টিভি নাটক সবকিছু মিলে একটা আড্ডা দিলাম, আর নিশ্চয়ই আপনি এনজয় করেছেন। অবশ্যই অবশ্যই। আর আমি তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে মাছরাঙা আমাকে একটা ইন্টারভিউর জন্য ডাকবে। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। মাছরাঙাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এখানে ক্রু যারা আছে তাদেরকে ধন্যবাদ, মাছরাঙা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ। আবার বলছি, আমি 13 বছর অপেক্ষা করেছি মাছরাঙা আমাকে ডাকবে একটা ইন্টারভিউর জন্য। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। মাছরাঙাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এখানে ক্রু যারা আছে তাদেরকে ধন্যবাদ, মাছরাঙা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ। আবার বলছি, আমি 13 বছর অপেক্ষা করেছি মাছরাঙা আমাকে ডাকবে একটা ইন্টারভিউর জন্য। ধন্যবাদ সবাইকে।